ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের এবারে মাধ্যমিক পরীক্ষায় যে বাচ্য পরিবর্তন আসে এবং সেখান থেকে যে ছোট প্রশ্নগুলো পড়ে সেই নিয়ে আজকের আলোচনা। তো আজকে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বাচ্য কথার অর্থ কী? তো এর উত্তর লিখবে বাচন ভঙ্গি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, বাচ্য শব্দের প্রত্যয় লেখো। তো বচ ধাতু এর সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে হয় বাচ্য। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলা বাক্যের ক্রম অনুযায়ী উপাদানগুলি লেখো। তো এর উত্তর লিখবে, প্রথমেই তাকে বাংলা বাক্য করতে গেলে প্রথমে কর্তা, তারপরে কর্ম এবং শেষেতে থাকে ক্রিয়াপদ অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদ। অসমাপিকা ক্রিয়াপদ হলে বাক্য সম্পূর্ণ হয় না, তাই এটা সমাপিকা ক্রিয়াপদ লিখলেই সঠিক হয়। তারপর 4 নম্বর প্রশ্ন, বাচ্য কাকে বলে? তো এর উত্তর লিখবে, বাক্যের বাচন ভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম ও ক্রিয়াপদের প্রাধান্য অনুযায়ী ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে বাচ্য বলে। যদিও বাচ্যের সংজ্ঞা পড়ে না, তবু কখনো কখনো দিয়ে দিতেই পারে যে বাচ্য কাকে বলে, তাই এটা তোমরা করে রাখবে। তারপর 5 নম্বর প্রশ্ন, বাচ্যের প্রকারভেদগুলি লেখো। তো এর উত্তর লিখবে, বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য 4 প্রকার হয়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। 6 নম্বর প্রশ্ন দেখো, কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়? তো এর উত্তর লিখবে শূন্য বিভক্তি। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, ক্ষেত্র বিশেষে কর্তৃস্থানীয় কর্মে কোন বিভক্তি হয়? উত্তর লিখবে কে বিভক্তি। উদাহরণ, যদুকে ডাকা হোক। তো এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, কর্তৃবাচ্য কাকে বলে? তো উত্তর লিখবে, যে বাচ্যে কর্তাই প্রধান এবং ক্রিয়াপদের পরিবর্তন ঘটে কর্তা অনুযায়ী তাকেই কর্তৃবাচ্য বলে। অর্থাৎ কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য বেশি থাকে এবং ক্রিয়াপদটা কর্তা অনুযায়ী পরিবর্তন ঘটে। এরপর 9 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের সংজ্ঞা লেখো। উত্তর লিখবে, যে বাচ্যে কর্মের প্রাধান্য থাকে। দেখো, কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তার প্রাধান্য ছিল, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মের প্রাধান্য। ক্রিয়া কর্মের অনুগামী হয়ে কর্মের পুরুষ অনুযায়ী রূপের পরিবর্তন ঘটে তাকে কর্মবাচ্য বলে। 10 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের একটি লক্ষণ লেখো। তো উত্তর লিখবে, মূল ক্রিয়াপদটি কয়ত বা ইত ইত্যাদি প্রত্যয়যুক্ত বিশেষণ হয় এবং তার সঙ্গে হ ধাতুজ ক্রিয়া বসে। তারপর কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে, কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হয় এবং কর্মবাচ্যে দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি র এর বিভক্তি যোগে কর্তা অনুক্ত হয়। তারপর 12 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে কার প্রাধান্য থাকে? উত্তর লিখবে ক্রিয়ার। 13 নম্বর প্রশ্ন, ভাববাচ্যের নিয়মগুলি লেখো। তো এর উত্তর লিখবে, কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়। সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করতে হবে এবং তারপর হ ধাতু যুক্ত সমাপিকা ক্রিয়াপদ ওখানটা দিতে হবে। তো উদাহরণ সাহায্যে আমি এখানটা এইভাবে দেখাবো। তারপর কর্মবাচ্যের নিয়ম লেখো। কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হবে, দ্বারা, দেয়া, কর্তৃক ক্রিয়া করতে হবে, হবে এরকম শব্দ যোগ করতে হবে। যেমন, আমি ভাত খাই, এটাকে কর্মবাচ্য করলে কি হবে? এর উদাহরণগুলো শেষে আলোচনা করা হয়েছে, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। আমি ভাত খাই, এখানে আমি হলাম কর্তা, বর্ণনা দেওয়া আছে। আমির সাথে র যোগ করলে কি হবে না আমার হয়ে যাবে
আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটাই হবে এটা। তো এবার কর্তৃবাচ্য নিয়ম, কর্তার সাথে র বা এর বিভক্তি বাদ দিতে হবে, অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া করতে হবে, হয় হবে এই হধাতুজ ক্রিয়া বাদ দিতে হবে। তো এইভাবে করলেই কর্তৃবাচ্যের নিয়ম অনুযায়ী কর্তৃবাচ্যে পরিবর্তন হয়ে যাবে। যেমন কর্তৃবাচ্য তোমরা পরীক্ষাতে যে আসে যে কোনটি কোন বাচ্য লেখো, তো সেই বিষয়ে এখানে উদাহরণগুলি তোমরা দেখে নাও। দেখো, প্রথমে আমি বলি ভাববাচ্যের নিয়মে একটা উদাহরণ আমি দিই। প্রথমে আমি বললাম আমি ভাত খাই। এই বাক্যের কর্তাকে আমি, ভাত হলো কর্ম, আর খাই হলো সমাপিকা ক্রিয়া। তো ভাববাচ্যের নিয়ম অনুযায়ী আগেতেই যে নিয়মটা আছে সেই নিয়মটাকে তোমরা অনুসরণ করো, তাহলেই বুঝতে পারবে। তো ভাববাচ্যের নিয়ম অনুযায়ী প্রথমে কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়। তাই এখানে আমি ছিল, আমির সাথে র যোগ করলে আমার। এবারে ভাত যেমন আছে কর্ম, ভাত রয়ে গেল। খাইটা সমাপিকা ক্রিয়া, ওখানে উদাহরণে বলা ছিল সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করতে হবে, তাই খাই এটাকে করব খাওয়া। এরপর শেষেতে কি বলা ছিল, হ ধাতু অর্থাৎ হয় হবে এই রকম জাতীয় শব্দ এখানে যোগ করতে হবে। তাই এখানে করব আমার ভাত খাওয়া হয় বা হবে, যে কোনো একটা লিখে দাও, তাহলে এটা ভাববাচ্য হয়ে যাবে। কর্মবাচ্য করতে গেলে কর্মবাচ্যের যা নিয়ম ভাববাচ্যেরও তাই একই নিয়ম, অর্থাৎ ভাববাচ্যের যে নিয়মের কথা বলা ছিল কর্মবাচ্যে সে একই নিয়ম হবে, কেবলমাত্র কর্তার পরেতে একটা দ্বারা দিয়া কর্তৃক এই রকম শব্দ যোগ করে দেবে। অর্থাৎ ওখানে আমি ভাত খাই ভাববাচ্য করা হয়েছিল আমার ভাত খাওয়া হয়, কিন্তু কর্মবাচ্য ওখানে কি করবে না আমার দ্বারা বা আমার কর্তৃক ভাত খাওয়া হয়, এইভাবে করবে। আর কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি করবে, কর্তৃবাচ্যের ক্ষেত্রে কি করবে না ওখানে কর্তার সাথে র বা এর যোগ হচ্ছিল, কর্তৃবাচ্যের ক্ষেত্রে র বা এরকে বাদ দিয়ে দেবে। আর এখানে যে অসমাপিকা ক্রিয়া আছে সেটাকে সমাপিকা ক্রিয়া পরিণত করবে, এবং শেষেতে যে হ ধাতু অর্থাৎ হয় হবে এই যে জাতীয় শব্দগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ কি করবে না আমার ভাত খাওয়া হয় এটা ছিল, তো ওখানে কি করবে আমি রটা বাদ দিয়ে দাও, আমার থেকে র বাদ দিলে আমি হয়, তাহলে আমি। এবার ভাত যেমন আছে ভাত, এবার খাওয়া এটা অসমাপিকা ক্রিয়া, তাই এটাকে সমাপিকা ক্রিয়া করলে কি হবে না খাই, আমি ভাত খাই, আর শেষেতে হবে বা হয় যে ছিল ওটা বাদ দিয়ে দাও, ব্যাস কর্তৃবাচ্য নিয়ম হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটি। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি আরও ভালো করে আরেকটা ভিডিও বানিয়ে দেব। আর অনেক ক্ষেত্রে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে যে এটি কোন বাচ্যে রয়েছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য, সেইগুলো এই কর্তার সাথে র বা এর বা হ ধাতু এই রকম যখন থাকবে ওই নিয়মগুলো একটু ফলো করো, তাহলে তোমরা অতি সহজেই বুঝতে পেরে যাবে যে এটা কোন বাচ্চা রয়েছে। তো এই ছিল আজকের বিষয়। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। জয় হিন্দ।